আমরা যখন সিরাত বা নবীর জীবনীর কথা ভাবি তখন আমাদের মাথায় কি আসে? নিছকে একটি ঐতিহাসিক কাহিনী? কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক গভীর। এটা আসলে কৌশল আর লিডারশিপের এক অসাধারণ পাঠ। চলুন আজ এই পরিচিত গল্পটাকেই একদম নতুন একটা চোখে দেখা যাক। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা সংখ্যা দিয়ে, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। এটি ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাহাবীদের গড় বয়স। এখন প্রশ্ন হল, এত তরুণ একটা দল কিভাবে গোটা বিশ্বকে বদলে দিল? এর উত্তরটা কিন্তু শুধু আমরা যে গল্পগুলো সচরাচর শুনি তার মধ্যে সীমাবদ্ধ নেই। আসল উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখার মধ্যে, একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত অ্যাঙ্গেল থেকে, যা আমাদের সামনে তুলে ধরে লিডারশিপ, জিওপলিটিক্স আর রাষ্ট্র গড়ার এক মাস্টার ক্লাস। তো এই বিশ্লেষণে আমরা মোট ৬টা মূল কৌশলগত দিক দেখব। ইতিহাসের নতুন পাঠ থেকে শুরু করে একজন নেতার প্রশিক্ষণ, প্রাচীন আরবের ভূ-রাজনীতি, এক বৈশ্বিক দৃষ্টিভঙ্গির উন্মোচন, পরিকল্পিত রাষ্ট্র গঠন এবং সবশেষে এক কিংবদন্তির কৌশল। এখানেই ডক্টর তারেক আল সোয়েদানের বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, আসল কাজটা হলো সিরাতকে শুধু একটা গল্প হিসেবে না পড়ে একে একটা কৌশলগত দৃষ্টিকোণ থেকে অ্যানালাইসিস করা। মানে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, গল্প আমাদের শুধু বলে যে কি ঘটেছিল, কিন্তু স্ট্র্যাটেজিক অ্যানালিসিস আমাদের দেখায় কেন আর কিভাবে এটা ঘটল। আর ঠিক তখনই ঐতিহাসিক ঘটনাগুলোর পেছনের আসল পরিকল্পনা, লিডারশিপ ট্রেনিং আর ভূরাজনৈতিক সচেতনতার মতো ব্যাপারগুলো পরিষ্কার হতে শুরু করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা বোঝা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা নির্দিষ্ট ভূমিকায় সীমাবদ্ধ ছিলেন না। তিনি একই সাথে অনেকগুলো দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন বার্তাবাহক, একজন রাষ্ট্রপ্রধান, একজন বিচারক, একজন মিলিটারি কমান্ডার এবং কি একজন কনসালটেন্ট বা পরামর্শদাতাও। আর এই ব্যাপারটা আরও পরিষ্কার হয় ডক্টর আল সোয়েদানের একটা গবেষণা দেখলে। সেখানে তিনি দেখিয়েছেন যে নবীজির প্রায় ৯৫% কাজই ছিল কৌশল এবং পরামর্শের ভিত্তিতে নেয়া মানবিক সিদ্ধান্ত, আর মাত্র ৫% ছিল সরাসরি ঐশী নির্দেশনা বা ওহী নির্ভর। মজার ব্যাপার হলো, সাহাবীরাও কিন্তু এই পার্থক্যটা খুব পরিষ্কারভাবে বুঝতেন। যেমন ধরুন, পানির অধিকার নিয়ে একটা বিতর্ক হয়েছিল। সেখানে জুবায়েররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরামর্শের উত্তরে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আদেশ করছেন নাকি পরামর্শ দিচ্ছেন? ঠিক একই রকম আরেকটা ঘটনা, বারিরারা কি যখন তার স্বামীর কাছে ফিরে যেতে পরামর্শ দেওয়া হলো, তিনিও ঠিক একই প্রশ্ন করেছিলেন এবং পরামর্শটা গ্রহণ করেননি, আর নবীজিও সেটা মেনে নিয়েছিলেন। এই ঘটনাগুলো কিন্তু দারুণভাবে বুঝিয়ে দেয় যে তার ভূমিকাগুলো কতটা আলাদা ছিল। আচ্ছা, এবার একটু জিওপলিটিক্স বা ভূরাজনীতির দিকে নজর দেয়া যাক। মক্কার সাথে যে সংঘাত, সেটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে কিভাবে মক্কা এত ধনী আর শক্তিশালী একটা শহর হয়ে উঠল। ব্যাপারটা শুরু হয় দুটো বিশাল সাম্রাজ্য দিয়ে, রোমান আর পারস্য। তাদের মধ্যে প্রায় ৭০০ বছর ধরে চলা যুদ্ধের কারণে প্রধান যে সিল্ক রোড সেটা একরকম বন্ধ হয়ে যায়। এরপর পারস্য সাম্রাজ্য ইয়েমেন দখল করে নেয়, ফলে ইউরোপের সাথে সামুদ্রিক বাণিজ্যের পথটাও বন্ধ। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় কুরাইশরা। তারা মক্কার মধ্যে দিয়ে একটা নতুন নিরাপদ স্থলপথ তৈরি করে, আর এর ফলেই মক্কা হয়ে ওঠে বিশ্ব বাণিজ্যের এক অবিশ্বাস্য রকম ধনী কেন্দ্র। এবার আসল মজাটা দেখুন। এই জিওপলিটিক্যাল লেন্স দিয়ে দেখলে আমাদের খুব পরিচিত কিছু ঘটনারও কিন্তু একদম নতুন একটা অর্থ বেরিয়ে আসে। যেমন আবিসিনিয়ায় মুসলিমদের হিজরতের ঘটনাটা, যা আজকের ইথিওপিয়া। সাধারণত আমরা কি জানি? আমরা জানি যে মুসলিমরা অত্যাচার থেকে বাঁচার জন্য সেখানে পালিয়ে গিয়েছিলেন। এটা ছিল একটা হতাশাজনক পরিস্থিতিতে নেয়া পদক্ষেপ, একটা সাময়িক নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করলে ছবিটা একদম পাল্টে যায়। খেয়াল করে দেখুন, শুধু নির্যাতিত সাধারণ মানুষ নয়, বড় বড় নেতারাও হিজরত করেছিলেন। মুসলিমদের নিজেদের রাষ্ট্র যখন মদিনায় নিরাপদ, তারপরেও তারা সেখানে ১৫ বছর ছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তারা সেখানে কোনো ধর্মপ্রচার বা দাওয়াতের কাজ করেননি। তাহলে কেন? কারণ এটা ছিল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে একটা ভূরাজনৈতিক প্ল্যান বি। আরবকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল এই পারস্য। তাই মেসেজটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা নিরপেক্ষ, নিরাপদ জায়গা দরকার ছিল। এরপর আসে মদিনার পর্ব। মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, সেটা কিন্তু হুট করে ঘটে যাওয়া কোনো ঐতিহাসিক দুর্ঘটনা ছিল না। এর পেছনে ছিল অত্যন্ত সুচিন্তিত আর কৌশলগত পরিকল্পনা। মদিনায় পৌঁছানোর পরেই নবীজি যে কাজগুলো করেছিলেন, সেগুলো দেখলেই বোঝা যায়। ১. তিনি একটা পূর্ণাঙ্গ সংবিধান তৈরি করলেন, যেখানে সবার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার আর দায়িত্বের কথা বলা ছিল। ২.
একটা কেন্দ্রীয় হাব বা কেন্দ্র হিসেবে মসজিদ নির্মাণ করলেন। এটা শুধু নামাজের জায়গা ছিল না, এটা ছিল সরকার আর সমাজ পরিচালনার কেন্দ্র। আর ৩, সম্পূর্ণ নতুন একটা করমুক্ত বাজার তৈরি করে অর্থনৈতিক একাধিপত্য ভাঙলেন। এগুলো তো একটা রাষ্ট্র প্রতিষ্ঠারই সুস্পষ্ট ভিত্তি, তাই না? তো এত সব আলোচনার মূল পয়েন্টটা কি? পয়েন্টটা হলো এই যে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বা কৌশলগত মানসিকতা, এটা শুধু ইতিহাস বিশ্লেষণের জন্য নয়, এটা আসলে একটা অর্থবহ ভবিষ্যৎ গড়ার ফ্রেমওয়ার্ক। ড আল সোয়েদানের বিশ্লেষণের সবচেয়ে বড় শিক্ষাটা এখানে। তিনি এই বিশাল রাষ্ট্রীয় কৌশলকে একদম আমাদের ব্যক্তিগত জীবনের কৌশলের সাথে জুড়ে দিয়েছেন। তাহলে দিন শেষে সবচেয়ে বড় কৌশলগত প্রশ্নটা কিন্তু কোনো সাম্রাজ্য বা রাষ্ট্র নিয়ে নয়। প্রশ্নটা হলো, নিজের জীবনে এমন কি পরিকল্পনা করা হচ্ছে যা একটা লেগেসি বা উত্তরাধিকার হয়ে থাকবে। সেটা হতে পারে জ্ঞান, ভালো কাজ বা কোনো চ্যারিটি, যা একজনের চলে যাওয়ার অনেক পরেও অন্যদের উপকারে আসবে।